এই নতুন সেকশনে আমরা দেখব কিভাবে HTML ব্যবহার করে লেখা আর্টিকেল বা প্যারাগ্রাফ ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতো দেখানো যায়। তো যে বিষয়গুলো নিয়ে এই সেকশনে আলোচনা করা হবে সেগুলো হলো হেডিং, এরপরে আমরা দেখব কিভাবে লেখা বোল্ড করা হয়, ইতালিক করা হয়, এর সাথে আরও অন্যান্য ফরম্যাটিংগুলো দেখব। এরপরে কিছু স্পেশাল ক্যারেক্টার সম্পর্কে আমরা দেখব যেগুলো HTML এ বিভিন্ন ধরনের কোড ব্যবহার করে লেখা হয়। তারপরে আমরা দেখব যে কিবোর্ড শর্টকাট। HTML হেডিং বলতে আমরা বুঝি একটি প্যারাগ্রাফ, আর্টিকেল বা নিউজের বিভিন্ন ধরনের শিরোনাম। এই শিরোনাম লেখার অক্ষর বিভিন্ন সাইজের হতে পারে। যেমন কোনো হেডিংয়ের লেখা অনেক বড়, কোনো হেডিংয়ের লেখা কিছুটা ছোট, তাই হেডিংকে বিভিন্ন সাইজের লেখার জন্য HTML এর কিছু ট্যাগ আছে। এই ট্যাগগুলো ব্যবহার করে হেডিং অর্থাৎ টাইটেল বা সাবটাইটেল দেয়া যায়। সেকশন 3তে আমরা যখন অ্যাট্রিবিউটের ব্যবহার শিখি তখন H1 ট্যাগ সম্পর্কে জেনেছিলাম এবং আমরা আরও জেনেছিলাম যে 6 ধরনের হেডিং ট্যাগ আছে এবং হেডিং ট্যাগগুলো লিখতে হয় অন্যান্য ট্যাগের মতোই। H1 বা H5 বা H6 এর ভেতরে যে কন্টেন্টটা আমরা দেখাতে চাই সেটা র্যাপিং করে রাখতে হয়, ঠিক এরকম। বরাবরের মতোই আমি ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারটির নাম দিচ্ছি ফরম্যাটিং। এবার রাইট ক্লিক করে ওপেন উইথ কোড, তাহলে ফোল্ডারটি VS কোডে ওপেন হয়ে যাবে এবং প্রতিবারই আমরা লক্ষ্য করছি যে ওয়েলকাম নামে যে পেজটি এটি প্রথমেই ওপেন হয়ে যাচ্ছে। আমরা যদি চাই যে এই পেজটাকে আমরা দেখব না পরবর্তীতে, তাহলে শো ওয়েলকাম পেজ অন স্টার্টআপ এটাকে আনটিক করে দিতে হবে। তো ফরম্যাটিং আমাদের ফোল্ডারটি এখানে দেখাচ্ছে। আমরা এখানে বরাবরের মতো একটি নিউ ফাইল তৈরি করব যেখানে নাম দিচ্ছি আমি heading.html। এন্টার করলাম, এক্সক্লামেশন সাইন দিয়ে ট্যাব দিলাম, এরপরে একটি H1 ট্যাগ লিখলাম, তার ভিতরে লিখছি দিস ইজ হেডিং 1, এরপরে H2 দিস ইজ হেডিং 2। তো আমি পর্যায়ক্রমিকভাবে H1 2 3 4 5 এবং 6 ট্যাগ লিখে ফেললাম। ফাইলটি সেভ করি। সেভ করে নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে আমরা যদি ফাইলটিতে ডাবল ক্লিক করি, চমৎকার, তাহলে দেখা যাচ্ছে H1 থেকে H6 পর্যন্ত লেখাগুলো বড় থেকে ছোট হিসেবে দেখাচ্ছে। সব থেকে বড় হেডিং লেখার জন্য হেডিং 1 বা H1 ট্যাগ ব্যবহার করা হয় এবং সব থেকে ছোট হেডিং লিখতে H6 ব্যবহার করা হয়। এই 6 ধরনের হেডিং ট্যাগ মূলত 6 ধরনের অক্ষরের আকার নির্দেশ করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু ফন্টের বা যেই লেখাগুলো দেখাচ্ছে সেগুলোর কোনো সাইজ বলে দেইনি এবং এটা একটু বোল্ড আকারে দেখাচ্ছে, অর্থাৎ একটু বেশি ডার্ক লেখাগুলো। তো হেডিংয়ের এই একটা সুবিধা যে আমাদেরকে বোল্ড করতে হচ্ছে না এবং ফন্ট সাইজও নিয়ন্ত্রণ করতে হচ্ছে না। পরবর্তী লেসনে আমরা প্যারাগ্রাফ, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন এরকম আরও অনেক ধরনের ফরম্যাটিং দেখব। এর আগের লেকচারে আমরা হেডিং নিয়ে দেখেছি, বিভিন্ন ধরনের হেডিংয়ের ব্যবহার দেখেছি। এই লেসনে আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু দেখতে যাচ্ছি, যেমন প্যারাগ্রাফ, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন্ড। হয়তো আমরা অনেকেই এসব বিষয়ে জানি, আর যারা জানি না তাদেরকে স্বাগতম এই লেকচারে। প্যারাগ্রাফ সম্পর্কে আমরা সাধারণত বুঝি কিছু লাইন নিয়ে একটি প্যারাগ্রাফ তৈরি হয়। সেই লাইনগুলোকে পি ট্যাগের ভেতরে লিখতে হয়। পি ফর প্যারাগ্রাফ। কোনো লেখাকে মোটা করার জন্য HTML এ বি ট্যাগ ব্যবহার করা হয়, বি ফর বোল্ড। এই ট্যাগের ভেতরে যাই লেখা হোক না কেন সেগুলো একটু অপেক্ষাকৃত মোটা দেখাবে। আরেক ধরনের লেখা আমরা দেখে থাকি ইতালিক, অর্থাৎ একদিকে একটু বাঁকানো, যেটাকে আমরা এমফাসাইজ বলি। ইতালিক ট্যাগটি আই ট্যাগ দিয়ে ব্যবহার করা হয়, যদিও আই ট্যাগটি ডেপ্রিকেটেড হয়ে গিয়েছে। আই ট্যাগের বদলে এখন আমরা লিখি EM, অর্থাৎ এমফাসাইজ। আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করা হয়, ইউ ফর আন্ডারলাইন। তাহলে দেখা যাচ্ছে
মোটামুটি সব ধরনের যে ট্যাগগুলো আছে, যেগুলো ফরম্যাটিংয়ের জন্য আমরা যে ট্যাগগুলো ব্যবহার করব, সেই ট্যাগগুলোর নামই এর কাজকে বোঝাচ্ছে। অর্থাৎ কাজ দিয়ে ট্যাগটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে অথবা ট্যাগ দিয়ে কাজটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে। যেমন আন্ডারলাইন, ইউ, ইটালিক, আই যদিও ডেপ্রিকেটেড, এমফাসাইজ, ইএম, বোল্ড, বি, পি, প্যারাগ্রাফ। চলুন ঝটপট আমরা এই ট্যাগগুলো, ফরম্যাটিংয়ের এই ট্যাগগুলো দেখে আসি। বরাবরের মতোই আমি ফরম্যাটিং ফোল্ডারে গিয়ে ওপেন উইথ ভিএস কোড ক্লিক করলাম এবং এখানে আমরা একটি নতুন ফাইল তৈরি করতে যাচ্ছি, যেটিকে আমরা বলছি formatting.html। তারপরে প্রথমেই আমরা একটি প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি। আমি একই লাইন কপি করে অনেকগুলো লাইন করে ফেললাম। এরপরে আমি চাচ্ছি যে এখানে একটি হেডিং দেখাতে, H1 দিয়ে টুডেজ টপ নিউজ। ওকে, আমরা যদি এখন ফাইলটি সেভ করি এবং ফরম্যাটিং পেজটি ওপেন করি, তাহলে খুব চমৎকারভাবে আমাদের হেডিং এবং প্যারাগ্রাফটি দেখাচ্ছে। এখানে লক্ষণীয় বিষয় যে হেডিংয়ের পরে কিন্তু একটি গ্যাপ আছে, যে গ্যাপটি আমরা দিইনি, অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, এবং উপরেও কিছুটা গ্যাপ আছে। অর্থাৎ H1 ট্যাগের এটি আরও একটি বৈশিষ্ট্য যে হেডিংয়ের উপরে এবং নিচে বাই ডিফল্ট কিছু স্পেস দিয়ে দেয়। প্যারাগ্রাফটি যদি আমরা লক্ষ্য করি, এখানে লেখাগুলো সাধারণ টেক্সটে, সাধারণ ফন্টে অথবা সাধারণ একটা সাইজে লেখাগুলো দেখাচ্ছে। এখন ধরুন আমরা চাচ্ছি যে প্রথম যে সেন্টেন্সটি এটি বোল্ড করব, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। তাহলে অবশ্যই আমাদের নিয়ম অনুযায়ী এই অংশটুকুকে র্যাপিং করে দিতে হবে বি ট্যাগ দিয়ে। ক্লোজিং ট্যাগটি চলে এসেছে, আমরা এটা মুছে দিয়ে ক্লোজ করব ঠিক এই জায়গায়। তারপরে লেখাটিকে আমরা এমফাসাইজ করতে চাচ্ছি, তার মানে ইএম। সে একইভাবে আমরা লেখাটিকে চাইলে আমরা পরের লাইনে নিয়ে আসতে পারি। এখানে ইএম ক্লোজ হবে, আমাদের অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গিয়েছে। এরপরে লেখাটিকে আমরা করতে চাচ্ছি আন্ডারলাইন, এখন ফাইলটিকে আবার সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখে আসি। তাহলে দেখা যাচ্ছে প্রথম লাইনটি, প্রথম সেন্টেন্সটি বোল্ড আকারে দেখাচ্ছে, দ্বিতীয় সেন্টেন্সটি ইতালিক অথবা এমফাসাইজ করে দেখাচ্ছে, কিছুটা ডান দিকে বাঁকানো, এবং তৃতীয় সেন্টেন্সটি নিচে আন্ডারলাইন চলে এসেছে। চলুন আরেকটি প্যারাগ্রাফ আমরা অ্যাড করে দেখি, দেখতে কেমন দেখায়। আমি পূর্বের প্যারাগ্রাফটিকে কপি করে এর নিচে আরেকটি প্যারাগ্রাফ পেস্ট করলাম, এরপরে সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম। তাহলে আমরা দেখছি যে এর নিচে আরেকটি পি ট্যাগ চলে এসেছে, এবং এখানে মজার বিষয়টা হচ্ছে দুইটি প্যারাগ্রাফের মাঝেও কিন্তু একটি ডিফল্ট স্পেস চলে এসেছে, যেটা আমরা দেইনি, আমরা কোথাও বলিনি যে একটা প্যারাগ্রাফের পরে একটু স্পেস দেওয়ার জন্য। তার মানে এখানে চমৎকারভাবে এবং পরিষ্কারভাবে প্রত্যেকটি প্যারাগ্রাফ আলাদা করে দেখা যাচ্ছে। আর এক একটি প্যারাগ্রাফের প্রত্যেকটি লাইনের গ্যাপটাও কিন্তু আইডেন্টিক্যাল, অর্থাৎ প্রত্যেকটি লাইনের গ্যাপ সমান, এবং প্যারাগ্রাফ শেষে একটু বেশি গ্যাপ, যাতে বুঝতে সুবিধা হয়। তো এই পর্যন্ত আমরা যা দেখলাম যে ফরম্যাটিংয়ের জন্য বিভিন্ন ট্যাগ, এবং ট্যাগগুলো মনে রাখা খুবই সহজ। আমরা হেডিংয়ের জন্য যেমন H1 থেকে 6 পর্যন্ত মনে রাখব, ঠিক একইভাবে প্যারাগ্রাফের জন্য পি এবং অন্যান্য ট্যাগগুলোর জন্য আমরা তার রেসপেক্টিভ ফার্স্ট লেটারটি মনে রাখলেই হচ্ছে।
HTML স্পেশাল ক্যারেক্টার লেসনে আপনাকে স্বাগতম। আমরা বিভিন্ন পোস্টার বা ব্যানারে বা লিফলেটে কপিরাইট সিম্বল বা ট্রেডমার্ক সিম্বল দেখে থাকি। ঠিক দেখতে এরকম। কপিরাইট সিম্বলটি সাধারণত সি কে সার্কেলের মধ্যে রাখা হয়, রেজিস্টারটি আর কে সার্কেলে এবং টিএম লেখাটি একটু উপরে হয়ে থাকে। রেজিস্টার ট্রেডমার্ক লেখাটিও একটু উপরের দিকে থাকে। আবার অনেক সময় একের অধিক স্পেস আমাদের দরকার হতে পারে। এই বিভিন্ন ধরনের সিম্বলগুলোকে HTML কোড ব্যবহার করে লেখা হয়। তো প্রথমে আমরা দেখি কপিরাইট সিম্বলটি কিভাবে লেখা হয়। কপিরাইট সিম্বলটি ঠিক এভাবে HTML এ লেখা হয়। অ্যান্ড লিখে কপি তারপরে সেমিকোলন। রেজিস্টার্ড আর উইদিন সার্কেলকে লেখা হয় অ্যান্ড রেগ REG। এরপরে ট্রেডমার্ক সিম্বলটিকে লেখা হয় অ্যান্ড ট্রেড সেমিকোলন। এক্সট্রা স্পেসকে লেখা হয় অ্যান্ড NBSP সেমিকোলন। এক্সট্রা স্পেস বলতে আসলে কি বোঝানো হচ্ছে একটু পরে সেটা আমরা দেখতে পাবো। তো এখানে একটি লক্ষণীয় বিষয়, প্রত্যেকটি সিম্বল লেখার জন্য যে কোড আমরা ব্যবহার করছি কপি, রেগ, ট্রেড বা NBSP, এর শুরুতে একটি অ্যাম্পারস্যান্ড বা অ্যান্ড এবং শেষে সেমিকোলন দিতে হচ্ছে। কেন? এর কারণ হলো এগুলোকে যাতে HTML সাধারণ লেখা হিসেবে ট্রিট না করে ঠিক যেরকমটি কোডকে রিপ্রেজেন্ট করার জন্য যা করা দরকার ঠিক সেটি করে। কারণ আমরা লেখার সময় সাধারণত ঠিক এইভাবে লিখি না, অ্যান্ড কপি সেমিকোলন সামথিং লাইক দ্যাট। তো চলুন দেখে আসি কিভাবে HTML এ এগুলোকে প্রেজেন্ট করা হয়। ফরম্যাটিং ফোল্ডারে গিয়ে বরাবরের মতোই ওপেন উইথ কোডে ক্লিক করলাম। এরপরে নতুন একটি ফাইল ক্রিয়েট করছি, যেটার নাম দিচ্ছি special.html। এখানে বরাবরের মতোই ডিফল্ট কোডটি জেনারেট করে নিলাম। এরপরে আমরা চাচ্ছি যে পাওয়ার্ড বাই থার্ড আই, এর আগে আমরা দিতে চাচ্ছি একটি কপিরাইট সিম্বল এবং থার্ড আই এর পরে হয়তো একটি আর সিম্বল। কপিরাইট সিম্বলটি দেওয়ার জন্য আমরা একটু আগে দেখলাম অ্যান্ড COPY দেন সেমিকোলন, এবং ট্রেডমার্ক বা রেজিস্টার লেখাটি আমরা যদি রেজিস্টার সিম্বলটি আমরা যদি দেখাতে চাই তাহলে অ্যান্ড REG সেমিকোলন। ফাইলটিকে সেভ করে ব্রাউজারে দেখে আসি। নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে স্পেশাল ফাইলটি ওপেন করি। তাহলে এখানে থার্ড আই লেখার শুরুতে কপিরাইট সিম্বলটি এবং শেষে আর সিম্বলটি দেখাচ্ছে। এখন রেগের পরিবর্তে আমরা যদি এখানে ট্রেডমার্ক দেখাতে চাই তাহলে লিখতে হবে ট্রেড, এখানে একটি স্পেস অথবা আমরা 2019 দিতে পারি। সেভ করলাম। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বা রিলোডে ক্লিক করলাম। তো এখানে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে টিএমটি ঠিক যেভাবে দেখানো দরকার, ট্রেডমার্ক একটু উপরের দিকে লেখার স্বাভাবিক বেজ লাইন থেকে, এবং কপিরাইটটি ঠিক বেজ লাইনেই থাকে। তো এভাবে HTML কোড ইউজ করে আমরা ডিফারেন্ট টাইপ অফ সিম্বল ওয়েব পেজে দেখাতে পারি। সাধারণত কপিরাইট সিম্বল এবং ট্রেডমার্কগুলো বেজ লাইন থেকে কোনটি উপরে বা নিচে হবে এটি আমাদেরকে বলে দিতে হয়নি। কিন্তু যদি এমন হয় আমরা পি ট্যাগের মধ্যে পানির যে সংকেতটি সেটি লিখতে চাচ্ছি, ওয়াটার H2O, এখন এই যে 2 সেটি তো সাধারণত উপরে থাকে না, এটি নিচে থাকার কথা। তাহলে ঠিক কিভাবে লিখব? এর জন্য একটি HTML ট্যাগ রয়েছে যেটিকে বলা হয় সাবস্ক্রিপ্ট, সংক্ষেপে লেখা হয় সাব। ফাইলটি সেভ করে আউটপুট দেখে আসি। চমৎকার। এরপরে আমরা পাওয়ার ব্যবহার করা দেখতে পারি, যেমন 9 স্কোয়ার, তার মানে 2টি 9-এর উপরের দিকে হবে, যেমনটি ট্রেডমার্কের বেলায় আমরা দেখেছি। ট্রেডমার্কের বেলায় আমাদের কোনো এক্সট্রা কোড লিখতে হয়নি, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে সেটা একটি জানতে হবে। এর জন্য সাব বা সুপারস্ক্রিপ্ট ট্যাগটি ইউজ করা হয়।
সেভ করে আউটপুটটি দেখে আসি। তো এরকম আরও অনেক ধরনের স্পেশাল ক্যারেক্টার বা প্রেজেন্টেশন অফ ডিফারেন্ট ওয়েজ আমরা সামনের লেকচারগুলোতে দেখব। তবে এর পরবর্তী লেকচারেই আমরা ভিএস কোডের শর্টকাটগুলো দেখে নিব, যে লেকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর পরবর্তী যেই লেকচারগুলো আছে সেখানে হয়তো আমরা শর্টকাট ইউজ করেই বাকি কোডগুলো দেখব। এতে করে আমাদের কোডিংয়ে সময় কমে যাবে, বাট আমাদের লজিক বিল্ডিং এবং থিঙ্কিংয়ে আমরা বেশি সময় দিতে পারব।